আমাকে অবশ্যই প্রেশার মাপাতে হবে, এর কোনো বিকল্প নাই। কার কাছে প্রেশার মাপবো? অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার, কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের কাছে প্রেশার মাপবো। তো আমাদের বিভিন্ন সময় যে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় প্রেশার মাপাই, ওষুধের দোকানে বা পল্লী চিকিৎসকের কাছে, যারা অনেকেই প্রেশার ঠিকমতো মাপতে পারেন না। তো রুগীর সিমটম অনুযায়ী, আমার যে প্র্যাকটিস লাইফে যে এক্সপিরিয়েন্স, আমি দেখেছি যে তারা রুগীর সিমটম অনুযায়ী দেখা যাচ্ছে রুগী যদি বলে যে স্যার শরীর খুব দুর্বল লাগে, তখন তারা বলে দেয় প্রেশার কম। আবার দেখা যাচ্ছে যে বললো যে না শরীর হচ্ছে মানে মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, তারা বলে দিল প্রেশার বেশি, কিন্তু আসলে তারা সঠিকভাবে মাপতে পারে না। এবং এমনকি আমি দেখেছি অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারেও হচ্ছে প্রেশার মাপে, মানে অ্যাটেন্ডেন্ট বা অন্য কেউ প্রেশার মেপে দিচ্ছে, এবং তারাও অধিকাংশ ক্ষেত্রেই দেখি ভুল প্রেশার মাপতেছে। তো সুতরাং প্রেশারটা অবশ্যই একজন চিকিৎসকের কাছে, বিশেষজ্ঞ চিকিৎসক হলে ভালো, কমপক্ষে একজন এমবিবিএস চিকিৎসকের কাছে মাপাতে হবে। আচ্ছা, প্রেশার বেশি পাওয়া গেল, এখন কি করতে হবে? প্রেশার বেশি পাওয়া গেলে এর বেশ কিছু কারণে প্রেশার বেশি থাকতে পারে। তখন সেই কারণগুলো আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তো এই জন্য হাইপারটেনশন রোগীদেরকে আমরা কিছু ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন অ্যাডভাইস করে থাকি। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, ইসিজি, ইউরিনারি, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট এবং লিপিড প্রোফাইল, এরকম কিছু ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। এরপরে কিছু আরও পরীক্ষা নিরীক্ষা রয়েছে, কিন্তু সেগুলো পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা দিই। কিন্তু হাইপারটেনশনের রোগী আসলে আমরা কিছু রুটিন ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন করে থাকি। এরপরে যদি সে হাইপারটেনশনের জন্য ওষুধের ক্যান্ডিডেট হয়, তাহলে আমরা তাকে একটা ওষুধ প্রেসক্রাইব করব। এখন কত প্রেশার হলে অ্যাকচুয়ালি ওষুধ খাওয়া লাগবে, এরকম একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে রয়েছে, বা প্রেশার কত হলে নর্মাল। তো অ্যাকচুয়ালি বিভিন্ন প্যারামিটার রয়েছে, কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর নিচে পর্যন্ত আমরা নর্মাল ধরবো, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর নিচে, অর্থাৎ নিচের। রুগীরা বলে স্যার উপরেরটা নিচেরটা, তো উপরের প্রেশার হচ্ছে 140-এর নিচে হলে নর্মাল, আর নিচেরটা হচ্ছে 90-এর নিচে হলে নর্মাল। এখন যদি কারো খুব অল্প প্রেশার পাই, অল্প প্রেশার বেশি পাই, অর্থাৎ ধরেন 140 থেকে অল্প বেড়েছে 145 হয়েছে, বা 90 থেকে অল্প বেড়েছে 95 হয়েছে, এক্ষেত্রে আমরা প্রথমেই অ্যান্টিহাইপারটেনসিভ প্রেসক্রাইব করি না। এক্ষেত্রে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনের পরামর্শ দিই। লাইফস্টাইল মডিফিকেশন কীরকম? যে সে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পাতে কোনো লবণ খাবে না, পাতে লবণ খাবে না, নিয়মিত হাঁটাহাঁটি করবে 30 মিনিট করে প্রতিদিন, এবং শাকসবজি ফলমূল এগুলো খাবে, এবং সে তার যদি ধূমপান মদ্যপানের কোনো অভ্যাস থেকে থাকে এগুলো সে পরিহার করবে। তো কিছু আমরা লাইফস্টাইল মডিফিকেশনের অ্যাডভাইস দিয়ে দিই, এবং পরবর্তীতে আবার আমরা একটা প্রেশার, তাকে ভিজিটের ডেট ঠিক করি, এবং ওই দিন সে আবার প্রেশার আমরা মেপে দেখব। এবং কিন্তু পেশেন্টের যদি স্টেজ 2 হাইপারটেনশন পাই, অর্থাৎ ব্লাড প্রেশার যদি প্রথম দিনই বেশি থাকে অনেক, সেক্ষেত্রে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ শুরু করব। তো আমরা কি ধরনের প্রেশারের ওষুধ দিয়ে শুরু করব? যদি কোনো তার কমপ্লিকেশন না থাকে বা কোনো অর্গান ইনভলভমেন্ট না থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমেই শুরু করব যে যদি তার বয়স 55 নিচে হয়, তাহলে এসি ইনহিবিটর অথবা এআরবি, অর্থাৎ যে আমরা যে অলমেসাট্রন এ জাতীয় ওষুধ, বা এসি বা রেমোপ্রিল এ জাতীয় ওষুধ, যাই হোক আমরা শুরু করতে পারি এসি ইনহিবিটর অথবা এআরবি। আর যদি বয়স 55-র উপরে হয়, সেক্ষেত্রে আমরা শুরু করব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অর্থাৎ অ্যামলোডিপিন জাতীয় ওষুধ। তো এরপরেও যদি দেখা যাচ্ছে একটা ওষুধ দিয়ে আমার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা কম্বিনেশন ইউজ করব, অর্থাৎ যদি সে এসি ইনহিবিটর পেয়ে থাকে, তাকে আমরা আবার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাড করব। আর যদি সে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আগে থেকে পেয়ে থাকে, তাহলে তাকে এসি ইনহিবিটর অ্যাড করব। এরপরেও যদি তার কোনো ওষুধের প্রয়োজন হয়, এরপরে আমরা ডায়োরেটিক্স অ্যাড করব। এরপরেও যদি কোনো ওষুধের প্রয়োজন হয়, তাহলে বিটা ব্লকার অ্যাড করব। অর্থাৎ বিটা ব্লকার, অর্থাৎ যে ওষুধগুলো আমরা হামেশা অ্যান্টিহাইপারটেনসিভ হিসাবে ইউজ করে থাকি, সেটা কিন্তু প্রেশারের ওষুধ হিসাবে 4 নাম্বার, আমরা বুঝতেই পারতেছি। তো যে আমরা যে টেনোলগ বা টেনোরেন জাতীয় যে সমস্ত ওষুধ রোগীরা সাধারণত খেয়ে আসে, এগুলা কিন্তু নট এ গুড অ্যান্টিহাইপারটেনসিভ। এরপরেও যদি আমার প্রয়োজন হয় ওষুধের, তখন আমরা আলফা ব্লকার ওষুধ যোগ করতে পারি। যা হোক, এগুলো সবই চিকিৎসকের সিদ্ধান্ত। তো রোগীর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে প্রেশার
একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবে যদি কখনো প্রেশার বৃদ্ধি পায়, এবং সে অনুযায়ী সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি হাইপারটেনসিভ সেবন করবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কি দৈনিকই স্যার প্রেশারের ওষুধ খাবো? রুগীরা প্রায়ই বলে স্যার প্রেশার বাড়লে ওষুধ খাই। ম্যাক্সিমাম রুগী দেখি একই কথা, যে প্রেশার বাড়লে ওষুধ খাই। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে রুগীকে ঠিকমতো বলে দেওয়া যে আপনাকে প্রেশারের ওষুধ নিয়মিত খাইতে হবে এবং প্রতিদিন খাইতে হবে। যে রুগী ওষুধ খাই না, তার থেকে যে অনিয়মিত ওষুধ খায় সে বেশি বিপদের সম্মুখীন হয়। অর্থাৎ সে যখনই ওষুধ বন্ধ করলে তার প্রেশার কিন্তু দ্রুত বেড়ে যায়। তো আমাদেরকে অবশ্যই রুগীদেরকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে আপনি নিয়মিত প্রেশারের ওষুধ খাবেন, নিজে প্রেশারের ওষুধ বন্ধ করবেন না। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যদি মনে করেন প্রেশারের ওষুধের ডোজ কমানো বাড়ানো লাগবে, সেটা চিকিৎসক সিদ্ধান্ত দেবেন। কোনো ক্ষেত্রে মানে লং টার্ম কমপ্লিকেশনের বাইরেও কোনো ক্ষেত্রে প্রেশার বেড়ে গিয়ে পেশেন্টের হঠাৎ করে হাইপারটেনসিভ এনকেফ্যালোপ্যাথি হতে পারে, অর্থাৎ পেশেন্ট ব্রেন ইনভলভ করতে পারে, তার হুশ কমে যেতে পারে, সজ্ঞান হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে হাইপারটেনসিভ অ্যাকুট হার্ট ফেইলার হতে পারে, অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হতে পারে। তো সুতরাং উচ্চ রক্তচাপ অবশ্যই একটা অ্যালার্মিং ফ্যাক্টর, অর্থাৎ এটাকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করতে হবে, নিয়মিত হাঁটাচলা করতে হবে, ফলমূল শাকসবজি খেতে হবে এবং অবশ্যই পাতে লবণ পরিহার করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।